নমস্কার। গল্পের ভাঁড় ইউটিউব চ্যানেল থেকে আমি কথা কলি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশাপ। তবে শুরু করছি। এই সেই প্রতাপ নারায়ণ চৌধুরীর বাড়ি। আমি সবিস্ময়ে সেই ভগ্ন স্তূপের পানে চাহিয়া দেখিলাম। এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি। সহজে বিশ্বাস করিয়া উঠিতে পারিলাম না। দিগন্তে অল্প স্পষ্ট আলো যাই যাই করিয়াও পশ্চিম আকাশে তখনও অপেক্ষা করিতেছিল। পরিশ্রান্ত বিহগ কুলের অবিশ্রান্ত কুজনধ্বনি রহিয়া রহিয়া তখনও আকাশ বাতাস মথিত করিয়া দিতেছিল। গঙ্গার অপূর্ব তরঙ্গ ভরঙ্গ চিত্তলোকে এক অজ্ঞাত চেতনার সঞ্চার করছিল। সেই প্রদর্শনের শান্ত অতি বিকাশের অন্তরালে আমি সুবিখ্যাত প্রতাপনারায়ণ চৌধুরীর প্রাসাদের পানে চাহিয়া দেখিলাম। গঙ্গার ঠিক তীরভূমিতে অগণিত লতা পল্লবে মণ্ডিত হতশ্রী প্রতাপনারায়ণ চৌধুরীর প্রাসাদ নিঃশব্দে দাঁড়াইয়া আছে। নদী স্রোতে অবিরাম আঘাতে সে প্রাসাদের অনেকখানি ভাঙিয়া চুরিয়া কোন অনির্দেশের পথে বহিয়া গিয়াছে। অতীতের সাক্ষ্যরূপে যাহা এখনো বর্তমান আছে তাহা সেই হত গৌরব কঙ্কাল বিশেষ। এখন যেন সেখানে সেই দুর্দান্ত প্রতাপনারায়ণ চৌধুরীর প্রেতাত্মা বিরাজ করিতেছে। প্রকৃতি তাহাকে আজ নিজের হাতে সাজাইয়া দিয়াছে। অড়াম্বে সৌন্দর্য তাহাকে সামল্য করিয়া রাখিয়াছে। গঙ্গার বক্ষে একটি নৌকা পাল তুলিয়া পাশ দিয়া বহিয়া চলিয়াছিল। একটি মাঝি গান গাহিতেছিল। তাহার সেই ক্লান্ত কণ্ঠস্বর সন্ধ্যা প্রকৃতির নিঃশব্দতার বক্ষ চিরিয়া চিরিয়া কোন দূরান্তের এক অপূর্ব সাড়া বহিয়া আনিতেছিল। পলাশপুরের প্রতাপনারায়ণ চৌধুরীর নাম শোনে নাই এমন লোক খুবই কমই আছে। একদা তাহার প্রতাপে সারা প্রতাপপুর তটস্থ হইয়া থাকিত। কিংবদন্তি আছে যে সেকালে নাকি বাঘে গরুতে নির্বিবাদে একই ঘাটে জল পান করিত। তৎপর ক্ষমতাশালী প্রতিপত্তিশালী জমিদার সেকালে খুব কমই ছিলেন। ইংরেজ রাজত্বকালে সূচনার দিন হইতে পলাশপুর চৌধুরী বংশের উদ্ভব। ইংরেজদের বাহাদুর সর্বপ্রকার সাহায্য করায় পুরস্কারস্বরূপ ধৈর্যটি নারায়ণ চৌধুরী এই পলাশপুরের জমিদারি লাভ করেন। ধৈর্যটি নারায়ণ চৌধুরী চৌধুরী বংশের আদিপুরুষ। তারই পৌত্র বিজয় নারায়ণ চৌধুরী সিপাহী বিদ্রোহের সময়ে ব্যারাকপুরে বিদ্রোহীদের ইংরেজদের যথেষ্ট সাহায্য করেছেন। তাহারই প্রচেষ্টায় ক্যাপ্টেন লরেন্স সপরিবারে আত্মরক্ষা করিতে সমর্থ হন। ইতিহাসে এসব কথা নাই বটে, তবে সেকালেই সে কথা সকলেই জানিত। 1857 সালে মার্চ মাসের শেষ দিকে যখন দুর্যোগের ঘনঘটা ভারতবর্ষের রাজনৈতিক আকাশে কালো করিয়া দিয়াছিল, বিজয়নারায়ণ সে সময়ে ব্যারাকপুরে। সেদিনও
এমনই ছিল। ক্যাপ্টেন লরেন্স বিজয়নারায়ণ চৌধুরীর কর্মকুশলতায় তাহাকে স্বীয় তরবারি উপহার দিয়াছিলেন। বহুকাল সেই তরবারি চৌধুরী বংশের প্রাচীরে অতি সন্তর্পণে অতীত গৌরবের চিহ্নরূপে টানানো ছিল। বেলেডাঙার কমল হালদারের সঙ্গে গ্রীষ্মের ছুটিতে তার দেশে গিয়াছিলাম বেড়াইতে। সন্ধ্যাবেলা গঙ্গার তীরে ভ্রমণ করিতে করিতে পলাশপুর চৌধুরী বাড়ির নিকট আসিয়া পড়িলাম। কমল বলিল, এই সেই প্রতাপনারায়ণ চৌধুরীর বাড়ি। ইতিপূর্বে চৌধুরী বংশের অতীত কাহিনী আমি অনেক কিছুই শুনিয়াছি। তাহাদের সেই বিরাট প্রাসাদের এই দুর্দশা দেখিয়া বাকশূন্য হইয়া গেলাম। এখন মানুষ সেখানে বাস করে না, সেটি এখন হিংস্র পশুর লীলাভূমি হইয়া দাঁড়াইয়াছে। বিজয়নারায়ণ চৌধুরীর পুত্র প্রতাপনারায়ণ চৌধুরীর সময় চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল। চতুর্দিকে চৌধুরী বংশের প্রতিপত্তি ছড়াইয়া পড়িয়াছিল। প্রতাপনারায়ণের সময় যেমন চৌধুরী বংশের গৌরব চরমে উঠিয়াছিল, সেই প্রতাপনারায়ণের সময় তাহার আবার ভাঙন শুরু হয়। অমানসিক দুশ্চিন্তা ও প্রচুর মকদ্দমার ফলে তাহার পতন শুরু হয় মৃত্যুর কয়েক বৎসর পূর্বেও। ঔরঙ্গজেবের রাজত্বকালে মোগল সাম্রাজ্যের যেমন চরম সীমায় উঠিয়াছিল, সেই ঔরঙ্গজেবের রাজত্বকালেই আবার তাহার পতন শুরু হয়। বৃদ্ধ সম্রাট বহু দুঃখেই দূর দক্ষিণা পথে প্রাণত্যাগ করেন। ঔরঙ্গজেব ছিলেন চরিত্রবান ও ধার্মিক, আর প্রতাপনারায়ণ ছিলেন ঠিক তার বিপরীত। তাহার অভিধানে চরিত্র বলিয়া কোনো শব্দ ছিল না। মদ ও মেয়ে মানুষ তাহার জীবনের একমাত্র উপাস্য। আর এছাড়া যতটুকু সময় পাইতেন তাহাতে মামলা মোকদ্দমায় তদবির করিতেন। তাহার ন্যায় নিখুঁতভাবে মোকদ্দমা তদারকি করিতে সেকালে খুব কম লোকেই পারিত। অথচ লেখাপড়ার তিনি ধার ধারিতেন না, আইন তো দূরের কথা। কত সতী রমণীর আত্মকন্দনে নিঃশব্দ রাতে চৌধুরী বংশের সুদীর্ঘ রঙ্গমহল যে ধ্বনিত হইয়া উঠিয়াছিল, তাহার কোনো ঠিকানা নাই। তাহাদের সেই ব্যাকুল ক্রন্দনধ্বনি ঝিল্লি রবের সহিত তালে তালে শব্দিত হইয়া মরিতেছে। তাহাদের বিকট অট্টহাস্য হয়তো এখনও ভগ্নপ্রাসাদের প্রাচীরে আঘাত খাইয়া খাইয়া ফিরিতেছে। তিনি বিবাহ করিয়াছিলেন ক্ষীরোদা সুন্দরীকে, আর ভালোবাসিয়াছিলেন পত্নীর বিধবা ভগিনী আভাময়ীকে। ক্ষীরোদা সুন্দরীর প্রতিবাদ করিবার সাহস হয় নাই, আর বালবিধবা আভাময়ী প্রতাপনারায়ণের প্রেমের তরঙ্গে সংক্ষুব্ধ হইয়া আত্মীয় স্বজনের দৃষ্টি হইতে আত্মগোপন করিবার জন্য প্রাণত্যাগ করেন। এই ঘটনার পর প্রতাপনারায়ণ আর ক্ষীরোদা সুন্দরীর মুখ দর্শন করেন নাই। সেই অভাগী রমণী 4 মাসের শিশুপুত্র সূর্যনারায়ণ চৌধুরীকে বুকে লইয়া স্বামীর দৃষ্টিপথে অন্তরালে জীবন কাটাইয়া দিতে লাগিলেন। আর প্রতাপনারায়ণের উচ্ছৃঙ্খলতার মাত্রা গেল বাড়িয়া। তিনি বাহির বাড়িতেই দিন কাটাইয়া দিতে লাগিলেন।
আভাময়ীর প্রতি সমাজের এই অসহনীয়তা অত্যাচারের প্রতিকার স্বরূপ তিনি তাহার প্রজাদের শান্তির সংসারে দিতে লাগিলেন আগুন জ্বালাইয়া। গৃহস্থ বধূ বা গৃহস্থ কন্যা তাহার ক্ষুদিত দৃষ্টি হইতে অতি কষ্টে আত্মরক্ষা করিত। সারাদিন পথে পথে পাখি মারা বন্দুক কাঁধে লইয়া পাখি মারিয়া ফিরিতেন। সে পথে কোনো স্ত্রীলোকের বাহির হইবার সাহস ছিল না। আর তাহার সঙ্গে থাকিত কানা কালু সর্বদাই। কানা হলেও কি হবে, যাদের চক্ষু দৃষ্টি আছে সে তাদেরকেও যেন হার মানাতে পারিত। তাহার তীক্ষ্ণ বুদ্ধির বলে প্রতাপ নারায়ণের ক্ষুধা নিবৃত্ত হইত সহজে। ইংরেজের রাজত্বে এমন ধারাবাঁধা আইন তখন ছিল না। প্রতাপ নারায়ণের মহল্লায় তাহার বিখ্যাত লাঠিয়ালদের দৌলতে কাহারও টু শব্দটি করিবার সামর্থ্য ছিল না। লাঠির জোরেই রাজত্ব জয় হইত, আর লাঠির জোরেই রমণীর সতীর লুণ্ঠন হইত। কিন্তু প্রতাপ নারায়ণ স্ত্রী লোকেদের ঘৃণা করিতেন, সর্বান্তক করতেন। নারী নরকের দ্বার। এই নারী তাহার জীবনে দিয়াছিল দাবানল জ্বালাইয়া। সেবার দুরন্ত বর্ষার এক অবিশ্রান্ত ধারাপত্তনে দিনে কালু কোথা হইতে এক অজ্ঞাত রমণীকে বহিয়া আনিল। রাত্রি তখন 10টা। চারিদিকে সেই বর্ষার প্রকৃতি গুঞ্জন কোনো এক বিরহিণীর আত্মকন্দনের ন্যায় ধ্বনিত হইতেছিল। কাহাকে হারানোর বেদনা যেন সারা বিশ্ব মথিত করিয়া রাখিয়াছিল। প্রতাপ নারায়ণ তখন সুরমা দিয়া তাহার নয়ন প্রান্তরে রেখাপাত করিতেছিলেন। কালু আসিয়া ডাকিল, মহারাজ। প্রতাপ নারায়ণ হাসিলেন, কে ও? এসেছে বিশ্রাম করিতে বলো। কত দূর থেকে আসছ? 7 ক্রোশ মহারাজ। কেমন? আপনার প্রসাদ পাবার উপযুক্ত মহারাজ। উত্তম। প্রতাপ নারায়ণ দ্রুত সাজ সমাধা করিয়া মুদগৃহে উপস্থিত হইলেন। অভাগিনী তখন সেই বিশাল গৃহের এক কোণে বস্ত্রখণ্ড সর্বাঙ্গ আবৃত করিয়া কাঁদিয়া মরিতেছিল। মনুষ্য পদশব্দে সে প্রতাপ নারায়ণের পানে চাহিয়া বিকট শব্দে আঁতকাইয়া উঠিল। তাহার আয়ত আখি, সর্বোপরি তাহার সেই ভিত্তি সুন্দর দেহলতা প্রতাপ নারায়ণের পানে এক মাদনা জাগাইয়া দিল। প্রতাপ নারায়ণ তাহার নিকট গিয়ে প্রশ্ন করিলেন, তোমার নাম কি? কোনো উত্তর পাইলেন না। পুনরায় বলিলেন, এই যে বিরাট প্রাসাদ, এই অমূল বিষয় সম্পদ সবই তোমার। তুমি আজ আমার রানী। সেই রমণী কহিল, না না না, আমি রানী হতে চাই না। আমায় ভিখারিণী থাকিতে দিন। আপনার 2টি পায়ে পড়ি, আপনি আমাকে আমার স্বামী পুত্রের কাছে ফিরে যেতে দিন। কথা শেষে সে প্রতাপ নারায়ণ পদপ্রান্তে পড়িল। প্রতাপ নারায়ণ উৎকণ্ঠ হাসিয়া উঠিল, বলিলেন, অদ্ভুত, অসম্ভব। জীবনে এমন নিখুঁত রূপ
প্রতাপনারায়ণ আর দ্বিতীয়টি দেখেন নাই। তাহার সেই বিনাইয়া বিনাইয়া কান্না প্রতাপনারায়ণের নিকট বড় মধুর বলিয়া বোধ হইল। সেই রমণী কহিল, আমায় ছেড়ে দিন, আপনার ভালো হবে। প্রতাপনারায়ণ হা হা করিয়া হাসিতে লাগিলেন, বলিলেন, আমার ভালো আমিই চাই না। আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার সর্বনাশ হবে। আমার অভিশাপে এ বাড়িঘর জলে পুড়ে যাবে। প্রতাপনারায়ণ শিহরাইয়া উঠিলেন। সে পুনরায় বলিলেন, যদি আমি যথার্থ সতী হয়ে থাকি, তবে আমার অভিশাপ কখনো সত্য সহ্য করতে পারবেন না। আপনি নির্বংশ হবেন। অবলা নারী যে এমন করিয়া মানুষকে অভিশাপ দিবার ক্ষমতা রাখে, ইহা ছিল প্রতাপনারায়ণের বিশ্বাসের অতীত। কিন্তু তিনি নতিদর্শী ছিলেন না আদেও। তিনি ওই অবলার সর্বনাশ করিতে উদ্যত হইলেন। তার সাবধানবাণী তিনি শুনিলেন না। এই তাহার জীবনের শেষ শিকার। পরদিন সারা প্রতাপ নারায়ণের যেন ভীতির সৃষ্টি হলো। সারা প্রাসাদে একটা বিষাদ ছায়া যেন ছড়িয়ে পড়ল। সেদিন হইতেই সেই রমণী আর উঠিল না বা আহার গ্রহণ করিল না। 2 দিন পূর্ব হইতে সে উপবাস করিতেছিল। তিল তিল করিয়া সে শুকাইয়া মরিতে লাগিল। সকলে মূল বিষম্বে অভাগিনীর পানে চাহিয়া রহিল। প্রতাপনারায়ণ ভয় ব্যাকুল চিত্তে গৃহত্যাগ করিয়া চলিয়া গেলেন। উহার বিষাক্ত দীর্ঘ নিঃশ্বাস সহ্য করিবার সাহস তাহার ছিল না। 3 দিন 3 রাত অসহ্য যন্ত্রণা ভোগ করিয়া অভাগিনী প্রাণত্যাগ করিল। পরিশেষে রমণীশ্রী অভাগিনীর কাছে ক্ষমা প্রার্থনা করিতে, স্বামীর কল্যাণ কামনা করিতে আসিলেন। কিন্তু তাহার সে প্রচেষ্টা ব্যর্থ হল। যদি আমি যথার্থ সতী হয়ে থাকি, চৌধুরী বংশ ধ্বংস হয়ে যাবে। এই বলিয়া সেই তেজস্বিনী নারী শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। এই ঘটনার 7 দিন পর প্রতাপনারায়ণ ফিরিয়া আসিলেন, কিন্তু জীবিত নয়, মৃত। পথে তাহার সর্পাঘাতে মৃত্যু হইয়াছে। সূর্যনারায়ণ পিতাকে অনুসরণ করিয়া চলিলেন। অল্প বয়সে সম্পত্তি মালিক হইয়া সাহেবের সহায়তায় তাহার সম্পত্তি ক্রমে ক্রমে নিঃশেষ হইয়া আসিতে লাগিল। পিতার ন্যায় তিনিও ছিলেন অপরিণামদর্শী। ভবিষ্যতের কথা ভাবিবার অবকাশ তাহার ছিল না। পরস্ত্রীকে লোভ তাহার ছিল না সত্য, তবে তাহার নেশা ছিল শহর অঞ্চলের হইতে সব থেকে বিখ্যাত বাইজি আনার নেশা। তাহাকে পাইয়া বসিয়াছিল। তাহার জন্য তিনি হস্তে ধন ব্যয় করিতে যাইতেন। দিল্লি, আগ্রা, বেনারস, লাহোর, মুম্বাই, কলকাতা, লখনৌ ইত্যাদি সকল শহরের সুবিখ্যাত বাইজি কুলদের নিয়ে আসতেন তিনি বাড়িতে। তিনি তাহার পিতামহের পবিত্র প্রাসাদ ধন্য করিতে মাতিয়া উঠিয়াছিলেন। তিনি দিনরাত তাহাদের রূপ মাধুর্যে মগ্ন হইয়া থাকিতেন। বিবাহ করিয়াছিলেন যথাসময়ে, যদিও পিতার ন্যায় তিনি তাহার পত্নীকে ঘৃণা করিতেন না। তথাপি তাহার দিন কাটিত বাহির বাড়িতে।
গভীর রাতে অতিরিক্ত তাগাদার ফলে মাঝে মাঝে টলিতে টলিতে অন্দর বাড়িতে উঠিয়া যাইতেন নিতান্ত অনিচ্ছাকৃত। অধিকাংশ রাত্রি তাহার এই বাহির বাড়িতে কাটিত। তাহা ছাড়া দেশভ্রমণ তাহার জীবনের একটি বিশেষ অঙ্গ ছিল। একটির পর একটি করিয়া তিনি দেশ দেখিয়া বেড়াইতেন। কত তীর্থক্ষেত্রে গিয়াছেন, অথচ দেবতা দর্শন করে নাই। দেব মন্দিরের নিকট হইতে ফিরিয়া আসিছেন। বলিতেন, জীবনে তো অনেক পাপ করেছি, মিথ্যা পবিত্র দেব মন্দির আর কুলুষিত করি কেন? অকস্মাৎ একদিন সূর্যনারায়ণ কাহাকেও কিছু না বলিয়া না কহিয়া অতি অসময়ে বিসূচিতা রোগে দেহত্যাগ করিলেন। মৃত্যুকালে তিনি তাহার নাবালক পুত্র শঙ্কর নারায়ণ চৌধুরীকে দেনার দায়ে আকুষ্ঠ ডুবাইয়া যাইতে কুণ্ঠিত হয় নাই। শঙ্কর নারায়ণ যখন সবালক হইলেন তখন তিনি তাহার সম্পত্তির মধ্যে তাহাদের প্রাচীর বসত বাটিটুকু ছাড়া আর কিছুই দেখিতে পাইলেন না। চারিদিকে আয়ের পথ রুদ্ধ হইয়াছিল। বনেদি বংশের অংশ অবশেষে লইয়া চৌধুরী পরিবার শিখার ন্যায় দাঁড়াইয়া রহিল। গহনা বিক্রি করিয়া শঙ্কর নারায়ণ মানুষ হইয়া উঠিলেন। তিনি কিন্তু মানুষ হইলেন তাহার পিতা বা পিতামহের বিপরীত প্রতিকূল লইয়া। ইংরাজি শিক্ষায় তিনি ধারিলেন না, তবে অবিচলিত চিত্তে সংস্কৃত অধ্যয়ন করিয়া যাইতে লাগিলেন। তাহার মধ্যে কেবল যেন ধর্মভাব জাগিয়া উঠিল। তিনি অল্প বয়স হইতেই ধার্মিক হইয়া পড়িলেন। সামাজিক আচার অনুষ্ঠান তাহার প্রজ্ঞাগত শ্রদ্ধা। গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পূজা ক্রমে ক্রমে তিনি আত্মনিয়োগ করিলেন। তিনি নিজের অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ। কাহারও সঙ্গে বড় একটা কথা কহিতেন না। বাড়িতে খাইতেন আর তেতলার ঘরে বসিয়া থাকিতেন, কোথাও বাহির হইতেন না। দ্রাক্ষের মালা গলায় পরিয়া গেরুয়া বস্ত্র সর্বাঙ্গে মণ্ডিত করিয়া তিনি সন্ন্যাসী জীবন যাপন করিতে লাগিলেন। অবসর সময়ে তিনি তার প্রিয় বেহালাখানা বসিয়া বাজাইতেন। রাত্রির নিঃশব্দতার বক্ষ চিরিয়া সেই রাগিণী কোন বন্দিনী বিরহিণীর আর্তক্রন্দনের ন্যায় শোনাইত। চৌধুরী বাড়ির গৃহলক্ষ্মী যেন ওই ভাষায় গুমরাইয়া গুমরাইয়া কাঁদিয়া মরিত। শঙ্কর নারায়ণও তাহাদের বংশের ধারা বজায় রাখিয়া অল্প বয়সে বিবাহ করিয়াছিলেন, আর খুব অল্প বয়সেই তাহার পুত্র হইয়াছিল। তাহার পুত্র পুরুষদের ন্যায় তিনি তাহার পত্নী কল্যাণীকে ঘৃণা করে নাই সত্য, তবে তাহাকে যে ভালোবাসিতেন একথা হলফ করে বলা যায় না। তিনি পত্নীর প্রতি তাহার কর্তব্য সম্পাদন করিতেন মাত্র। সারাদিন প্রায় তাহার গৃহদেবতার ধ্যান ধারণাই কাটিত। তিনি নিত্য অত্যন্ত চিতা সহকারে দেবতার আরাধনা করিতেন। গভীর রাতে পূজায় বসিতেন। যাহা জুটিত সেই সামান্য দুটি শাক অন্ন মুখে দিয়া তিনি আবার তাহার সেই তেতলার গৃহে যাইতেন। বাড়ি হইতে বাহির হইতেন না আদেও। দিন দিন চৌধুরী বংশ যে নিশ্চিহ্ন হইবার পথে আগাইয়া যাইতেছে তাহা দেখিয়া তিনি ধীরে ধীরে শুকাইতে লাগিলেন।
আর ততই তাহার গৃহদেবতার পূজার মাত্রাও বাড়িয়া যাইতে লাগিল। তিনি পাগলের মতো হইয়া গেলেন। তাহার জীবনের একমাত্র কামনা হল বিত্ত চাই, অর্থ চাই, ঐশ্বর্য চাই। তিনি কেবল প্রার্থনা করিতেন, দেবতা আবার যেন চৌধুরী বংশের নষ্ট সম্পদ ফিরাইয়া দেন। এহেনুকালে একদা চৈত্রের এক অমাবস্যার রজনীতে শঙ্কর নারায়ণ স্বপ্ন দেখিলেন যে তাহার গৃহলক্ষ্মী চৌধুরী বংশ ত্যাগ করিয়া যাইতেছেন। তাহার অপূর্ব জ্যোতিতে বিশ্বভবন আলোকিত। একটা সুগন্ধি সুবাসে দিগন্ত ভরিয়া গিয়াছে। শঙ্কর নারায়ণ তরিতপদে উঠিয়া গিয়া দেবীর পদরোধ করিয়া দাঁড়াইলেন। দেবী তাহার বিষণ্ণ মুখে যেন বলিলেন, বাছা, পথ ছাড়, আমায় যেতে দে। শঙ্কর নারায়ণ কাঁদিতে লাগিলেন, মা, আমাদের এমনি করে ছেড়ে যেও না মা। দেবী নিষ্ঠুরভাবে হাসিলেন। নিত্য না খেয়ে তোমায় পূজায় আয়োজন করছি মা, তবু তোমার ক্ষুধা দূর হয় না? হয় না? কিসে তোমার ক্ষুধা দূর হবে মা? না, আমি রক্ত চাই। কার রক্ত মা? তোর ছেলের রক্ত। দেবী অন্তহিতা হইলেন। অমনি শঙ্কর নারায়ণের ঘুম ভাঙিয়া গেল। ঘামে তাহার সর্বাঙ্গ ভিজিয়া গিয়াছিল। তিনি উঠিয়া রোধন করিতে লাগিল, রাক্ষসিনী, এ কি পরীক্ষা তোর? তখনও তাহার সেই গৃহে দেবীর পদ্মগন্ধ ঘুরিয়া বেড়াইতেছিল। শঙ্কর নারায়ণ বিচলিত হইলেন না। চৌধুরী বংশ তাহার পুত্রের চেয়েও অধিক মূল্যবান। তিনি বলিলেন, তাই হবে মা, তাই হবে। তুমি এ অভাগাকে ত্যাগ করো না। তারপর তিনি ধীর পদক্ষেপে তাহার শয়নগৃহে আসিয়া উপস্থিত হইলেন। অতি সন্তর্পণে কল্যাণী তখন ঘুমাইতেছিলেন, আর তাহার পুত্র মাতার স্তন পান করিতেছিল ঘুমন্ত অবস্থায়। শঙ্কর নারায়ণ অত্যন্ত ধীরে ধীরে সেই খোকাকে মাতার বক্ষ হইতে ছিনাইয়া আনিলেন। কল্যাণী সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হইয়া ঘুমাইতেছিলেন। তিনি একবার পাশ ফিরিয়া শুইলেন মাত্র। শঙ্কর নারায়ণ খোকাকে পরম স্নেহে তাহার বুকের মধ্যে করিয়া গৃহ হইতে বাহির হইয়া আসিলেন। শ্বশুর শব্দ, সারা প্রকৃতি যেন উন্মাদ তাণ্ডব মাতিয়া উঠিয়াছে। খোকা পিতার বক্ষর মধ্যে ঘুমাইতে লাগিল। তারপর খোকাকে গৃহদেবীর সম্মুখে নিজ হাতে বলি দিলেন। একবার হয়তো সে কাঁদিয়াছিল, কিন্তু বাহিরের সেই ঝড় জলের মধ্যে কে কান্না হয়তো শোনা যায় না। রক্ত ধারায় সারা গৃহ ছাইয়া গেল। ভয়ে বিস্ময়ে তিনি কিন্তু দিশেহারা হইলেন না, বা বেদনায় মুষড়াইয়া পড়িলেন না। হোমের জন্য যে বালি ছিল তাহা আনিয়া সারা রাত্রি তিনি সেই রক্তচিহ্ন মুছিতে লাগিলেন। চৌধুরী বংশ বড় হইবে, জীবনে একমাত্র আকাঙ্ক্ষা আজ তাহার পরম পূরণ হইয়াছে। এই সম্ভাবনায় পরম তৃপ্তিতে সেই বালির উপরই রাত্রির শেষের দিকে তিনি ঘুমাইয়াছিলেন।
দিনের আলো ফুটিতে না ফুটিতেই কল্যাণী উন্মাদিত ন্যায় ছুটিয়া আসিয়া স্বামীকে জানাইলেন, হোগো খোকা কোথায় গেল? কন্যারায়ণ স্ত্রীর পানে চাহিতে পারিলেন না। খোকার মৃতদেহ তখন ভাগীরথীর ক্ষীরস্রোতে কোন দূরস্তে ভাসিয়া গিয়াছে। সেই রক্তমাখা বালুকা রাশি তাহার শেষ চিহ্ন। কল্যাণী আবার ডাকিলেন, ওগো কথা কও, কথা কও, আমার খোকাকে এনে দাও। শঙ্কর নারায়ণ আর কোনো কথা বলিতে পারিলেন না। জীবনে আর তিনি খুব কমই কথা বলেন। যাহাই হোক, ব্যাপারটা আর চাপা রহিল না। ধীমতী কল্যাণী ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারই অবগত হইলেন। সারাদিন তিনি আর উঠিলেন না, খাইলেন না। সেই দিন রাত্রে তিনি প্লাবিন কুল প্লাবিন জাহ্নবীর পুণ্যস্রোতে আত্ম বিসর্জন দিয়া তাহার বড় আদরের খোকার সহিত মিলিত হইলেন। ব্যাপারটা ক্রমে ক্রমে রাষ্ট্র হইয়া পড়িল। এই ঘটনার কিছুদিন পর শঙ্কর নারায়ণ চৌধুরীও আর তাকে কোথাও পাওয়া গেল না। আজ পর্যন্ত তাহাকে আর পাওয়া যায় নাই। আজ 50 বছর আগেকার কথা। গৃহলক্ষ্মী এখনও সেই ভগ্নপ্রায় বংশহীন চৌধুরী বাড়ির অন্তরালে বন্ধিনী আছেন কি না জানি না। তবে মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপের মধ্য হইতে একটা চাপা হাসি পরম পরিতৃপ্তি সহিত বাহির হইয়া আসে। সেদিনও এমনি ঝড় উঠিয়াছিল। সেদিনও পশ্চিমের আকাশে একটা কালো মেঘ দিগন্ত ছড়াইয়া রহিয়া রহিয়া কাঁদিয়া মরিতেছিল। সেদিনও হয়তো ওই স্মশান ঘাটের ঝাউ গাছটার মাথায় বসিয়া একটা শকুন আত্মকণ্ঠে চিৎকার করিয়া মরিতেছিল। আজকের গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কমেন্ট শেয়ার আমাকে আরও গল্প বলতে উৎসাহ দেয়।